নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প অধরা, আশুতোষ মুখোপাধ্যায় রচনা। হাসির মতো হাসি দেখলে চোখ যা জুড়ায় না, সেই মানুষের মগজ মনস্তত্ত্ববিদের গবেষণার বস্তু শুনি। আর সেই যদি বয়সকালে সুশ্রী রমণীর হাসি হয়, তাহলে নাকি সাহারার বুকেও সবুজে শিহরণ লাগতে পারে। বিনতার বাড়ির লোকেরা বলতো, সারাক্ষণ ওই হাসি দেখলে গা জ্বলে। জীবনেও সিরিয়াস হতে পারল না। আর তার খুড়তুতো বড় বোন বলতো, ওর ভেতরে কোথাও একটা হাসির মেশিন বসানো আছে। বিনতা বা বেনুর সামনেই বলতো। আমি সাগ্রহে জিজ্ঞাসা করতাম, ভিতরটাও বা খুঁজে দেখবো নাকি? এই খুড়তুতো বড় বোনটির সাথে একটু সম্পর্ক আছে, ঘর আর ঘরণীর সম্পর্ক। ফলে বেনুর সঙ্গে সম্পর্কটা কারণে অকারণে রসতীর্ণ করে তোলার সুযোগ মিলত। আমি স্পষ্টই স্বীকার করতাম, তোমরা যে যাই বলো, ওই হাসি দেখলে আমার শুধু মন্ড ঘোরে। এত ঘোরে যে অনেক সময় না দেখলেও বেশ একটা ঘোরার আমেজের মধ্যে থাকি। এই মুন্ড আরো বেশি করে ঘোরাবার জন্যই যেন বেনু সরমের গলায় ঘুচিয়ে দিয়ে আমার ইজি চেয়ারের হাতলের উপর এসে বসত। মুখের কাছে ঝুঁকে বলতো, মুখখানা দেখি। বড় লোকের আদুরে মেয়ের এই আচরণ তার খুড়তুতো দিদিটির কেমন লাগতো জানি না। তবে আমি দু হাতে নিজেরই বুক চেপে ধরতাম। অনেক সময় চোখ বুজে গেছি গেছি আর্তনাদ করে উঠতাম। ওই রকম হেসে বেনু একদিন প্রস্তাব করেছিল, মুন্ড ঘোরার গল্প লিখবে? হাফ ফি দাও তো ডজন তিনেক বলতে পারি। আমি সখেতে জবাব দিয়েছিলাম, অর্ধেক দাম সারা আর অর্ধেকটুকুই তো অবশিষ্ট আছে, সেটুকু নাও যদি বিনা শর্তে দিয়ে দেব। সেই জন্য তোমাকে আর কষ্ট করে গল্প বলতে হবে না। জবাবে বেনু চুলের কাটা বা তেমনি কিছু আমার হাঁটুর উপরের দিকে আচমকা বিদ্ধ করেছে, যার ফলে আমাকে আবার অকৃত্রিম গেছি গেছি রব ছাড়তে হয়েছে। ওর খুড়তুতো বোনকে ঘরে আনার অনেক আগে থেকে বেনু আমাকে নামের সঙ্গে দাদা যুক্ত করে ডাকত। বিয়ের পরে হঠাৎ জামাইবাবু বলা শুরু করল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, আধুনিকা কলাবতীর এ আবার কি সম্বোধন? ও হাসি মুখে জবাব দিয়েছিল, এই সেকেলে ডাকের মধ্যে অনেক রস। ওর দিদি টিপ্পনি কেটেছিল, এত রস রস করিস নে বাপু, একটু একটু জমা রাখ, দাবিদার আসবে। আর একদিন যে কথা বলেছিল শুনে তোর দিদির চোখ স্থির। বছরখানেক হলো MA পাশ করেছে তখন। আর সঞ্জয় চাটুর্যে ওর ইচ্ছে অমান্য করে ভবিষ্যতের সিঁড়ি খাড়া ওপরের দিকে তোলার আশাতে আমেরিকা পাড়ি দিয়েছে। সেই সময়ে নির্ভেজাল হাসি মুখে বিনতা বলেছিল, সত্যি জামাইবাবু, তোমার মতো একটা লোক পেলে কবে চোখ কান বুঝে বিয়ে করে ফেলতাম। আমার মুখ চেয়ে ওই শোভাদি পটল তুললেও হাপুস নয়নে কান্নাকাটি ছেড়ে তারপর ঠিক এসে তার জায়গা জুড়ে বসতে পারি। আমি সৎরাসে ঘরণীর মুখোশটির প্রতি মনোযোগ দিয়েছিলাম। সেখানে বিস্ময়ের কারুকার্য। গালে হাত দিয়ে বলে উঠল, হলো কি তোর? লজ্জা শরমের মাথা একেবারে খেয়ে বসলি? হেসে ফেলে বিনতা বলেছে, তোর অত ঘাবড়াবার কি হলো? আমি চাইলেই তুই মরবি? ওর দাদারা ভাবত, কোনোদিন ও হায়ার সেকেন্ডারি বেড়া টপকাতে পারবে না। এত হাসলে তার মগজে কিছু থাকে না, মগজে কিছু থাকলে অত কেউ হাসে? কিন্তু তাদের নিরাশ করে বেনতা হায়ার সেকেন্ডারি বেড়া ডিঙিয়েছে, অনার্স নিয়ে হেসে খেলে বিয়ে পাস করেছে, আর MA-তেও তো রীতিমতো ভালো রেজাল্ট করেছে। ও দাদারা তখন বলেছে, ও বাংলা আবার একটা সাবজেক্ট, তার আবার ভালো মন্দ। আমি জিজ্ঞাসা করেছিলাম, পরীক্ষকরা পক্ষপাতিত্ব করেছে নাকি গো? বিনতা তক্ষুনি মাথা নেড়েছে, করেছে। বলেছে,
তোমার চরিত্রের পরীক্ষকও কিছু নেই বললে সত্যের অপলাপ করা হবে। পরীক্ষার আগে আগে অল্প বয়সী মাস্টারদের বাড়িতে পড়তে যেতাম যে গো। পরীক্ষার সময় তারা খাতা দেখিয়ে চিনেছে কার হাতের লেখা। আমার লেখার সব থেকে অকরুণ সমালোচক আর সব থেকে সিরিয়াস পাঠক বিনতা গাঙ্গুলি। আমার অনুপস্থিতিতে বাড়ি এসে ছাপার আগে অনেক গল্প পড়ে ফেলত। প্রেমের গল্প পড়ে হেসে অস্থির হতো। বলতো, জামাইবাবু দিনকে দিন যে কাঁচা রোমান্স সৃষ্টি করছো, কলেজের ছেলেরাও তোমাকে ছেলে মানুষ বলবে এরপর। একবার এক মিলনান্তক গল্পকে সমালোচনার আঘাতে আঘাতে বিয়োগান্তের উচিত পরিণতির দিকে নিয়ে গেল। আমি মন দিয়ে শুনে রেখে পরে হুবহু ঠিক সেই রকমই করে দিলাম। তারপর আবার ওকে সেটা পড়তে দিলাম। পড়ল। পড়ে গোটা লেখাটা ছেড়ে টুকরো টুকরো করল। তারপর বলল, কাঁচা হাতে কাঁচা রোমান্সই তবু যা হোক হলে এ একেবারে অখাদ্য। বেনু দাদাদের সঙ্গে আমি একমত নই। আমার ধারণা ওর মধ্যে ভারী নিজস্ব কিছু আছে বলেই জীবন বাস্তবের প্রতি পদক্ষেপে অসঙ্গতি দেখে আর হাসে। ক্রমশ আরও ধারণা হয়েছে, ভিতরে ভিতরে ওর চাওয়ার বিশেষ একটা রূপ আছে। সেই রূপটা আমি অনেক সময় ধরতে চেষ্টা করেছি, কিন্তু ঠাওর করতে পারিনি। জীবনের মর্মান্তের সমস্যার মুখে ওকে হাসতে দেখেছি, হেসে পাশ কাটতে দেখেছি। ওর সে হাসি অনেকের চোখে তখন বিকৃত ঠেকেছে। নিজের ঘরের মানুষেরাও তখন খুব সদয় চোখে দেখেনি ওকে। কিন্তু আমি কেবল ভেবেছি, ঠিক কি ও চেয়েছিল আর কি ও পেল না। যত দিন গেছে অনেকে ওকে নির্দয় খেয়ালি ভেবেছে। তখন আমি চিন্তা করেছি, কি হতে পারে, এরকম একটা মেয়ের জীবন কেন এই রাস্তায় গড়ালো। পরিজনবর্গ প্রথম অবাক হয়েছিল সঞ্জয় চাটুর্যের সঙ্গে তার ব্যবহার দেখে। ওই ছেলেটাও আমার ভক্ত। এক সময় গল্প লেখার নেশা ছিল, কর্মবাস্তবে নেমে সেটা গেছে। চৌকস চটপটে ছেলে, এ যুগে যারা পিছনের সারিতে পড়ে থাকার পাত্র নয় তাদের একজন। অতএব ওর সঙ্গে বেনুর নিকটতম সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাটা সকলে প্রশ্রয়ী চোখে দেখেছে। আমার বিশ্বাস সেই সম্ভাবনাটা বেশ দ্রুততালে এগোচ্ছিল। এ নিয়ে বেনুর উদ্দেশ্যে আমি ঠাট্টা ইশারা স্বর কম নিক্ষেপ করিনি। ওর সেসব মাথা পেতে নিয়েও হাসি মুখে মন্তব্য করেছে, তোমার মতো হলো না। সঞ্জয় তখন এক ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করে। নিজে ইঞ্জিনিয়ার সে, মাইনে পায় মাত্র 600 না কত। এ টাকার সংসার কি করে করা যায় সেই ভাবনায় বিচলিত। হঠাৎ সুযোগ এলো নিখরচায় আমেরিকা থেকে বাড়তি যোগ্যতা ছাড়পত্র নিয়ে আসার। 3টি বছরের ব্যাপার মাত্র। তারপরে ভাগ্যের অবধারিত খাড়া সিঁড়ি। কিন্তু এত বড় আনন্দের পরেও হঠাৎ দেখি সঞ্জয়ের মুখ শুকনো। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার হে, আসল ছাড়পত্র মিলল না নাকি? বিব্রত মুখে সঞ্জয় জবাব দিয়েছে, মিলেছে, তবে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখনও ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। শুনলাম এমন সৌভাগ্যের বারতা শোনা মাত্রই বিনতা বলেছে, যেতে হবে না। সঞ্জয় প্রথমে ঠাট্টা ভেবেছিল, পরে প্রমাদ গুনেছে। বলেছে, 3টে তো বছর দেখতে দেখতে কেটে যাবে। কেটে তো যাবেই, কিন্তু তোমার গিয়ে কাজ নেই। পরে দুজনে একসঙ্গে যাবার অনেক সুযোগ পাবো। তা তো পাবো, কিন্তু এ তো একেবারে আলাদা ব্যাপার। চাকরির ভবিষ্যৎ বুঝছো না? অনেক বুঝিয়েছে সঞ্জয় তাকে। শেষে প্রায় ভেঙে পড়েই বলেছে, মাত্র 3টে বছর, একবার ঘুরে এলে ভাগ্য ফিরে যাবে। তুমি বাধা দেবে? শেষ পর্যন্ত বাধা দেয়নি বিনতা। বলেছে, আচ্ছা যাও তাহলে, ভাগ্য ফেরাও। যেভাবে বলেছে সঞ্জয় খুব নিশ্চিন্ত হতে পারেনি।
বিপন্ন মুখ করে রওনা হয়ে গেছে। বিনতা হেসেছে। আমি চোখ রাঙিয়েছি। 3 বছরের বিচ্ছেদ সইল না? দিব্যিস হয়েছে তো। ঘোড়ার ডিমস হয়েছে। পুরুষের এমন সুযোগ কটা আসে? বিনতা অস্বীকার করেনি, বলেছে আসে না। আমি বলেছি তোমার জন্যেই তো গেল, তোমাকে ভালো রাখবে বলেই। বিনতা হেসে জবাব দিল, তুমি বুদ্ধির ঢেকি। শেষ প্রশ্নে পড়নি কমল বলেছে শাহজাহান শিল্পী, মমতাজ না মরলেও তার শিল্পানুরাগেই তাজমহল সৃষ্টি হতো। ও গেছে তার বড় হবার নেশায়, আমার জন্যে নয়। আমি হতভম্ব। মাস 4 বাদে যখন শুনলাম মস্ত এক বিত্তবানের সঙ্গে বিনতার বিয়ে, একেবারে অবিশ্বাস্য মনে হতে ছুটলাম ওদের বাড়ি। হতভম্ব শুধু আমি নই, ওদের বাড়ির লোকেরাও বিশ্বাস করবে কি করবে না জানে না। দেখা গেল খবর মিথ্যে নয়। ওর থেকে বছর 10 বড় এক ভদ্রলোকের সঙ্গে বিয়ে। এ যোগাযোগের রহস্য আমি জানি না। বিনতা আমাকে বলল, অত অবাক হবার কি আছে? কোথাও না গিয়ে আমি তো এখানে বসে ভাগ্যের সিঁড়ি পেয়ে গেলাম। আমি ওকে বোঝাতে চেষ্টা করেছি এটা ছেলে খেলা নয়। ও হেসে বলেছে ছেলে খেলা নয় বলেই এই সিদ্ধান্ত। বিয়ে হয়ে গেছে। তারপর থেকে বিনতার সঙ্গে যোগাযোগের আগ্রহ আমার কমে গেছিল। বড় লোক, বড় ঘর পেয়ে বিনতা এই কাণ্ড করতে পারে এই জন্য বিশ্বাস হয় না। অল্প স্বল্প নয়, মস্ত বড় লোকের ঘরণেই বটে সে এখন। মাঝে সাঝে আগের মতোই ও আমার বাড়ি আসতো, কিন্তু আগে সে উত্তাপ আর আমার ছিল না। একদিন জিজ্ঞাসা করেছিলাম, সত্যি এ কাজ করলে কেন? ও খুশি মেজাজে জবাব দিয়েছিল, ভদ্রলোকের আবেদন গ্রহণযোগ্য মনে হয়েছিল তাই। চিঠি লিখে খবরটা আমি সঞ্জয়কে না জানিয়ে পারিনি। তার বিস্ময়, ক্ষোভ আর খেদের কথা বিনতাকে আর বলিনি। আমি চমকে উঠলাম ঠিক 2 বছর বাদে। শুনলাম বিনতার সঙ্গে তার বড়লোক স্বামীর বনিবনা হয়নি। বিয়ের বছরখানেক পর থেকে গণ্ডগোল চলছিল। কিছুদিন হলো সে বাপের বাড়ি চলে এসেছে, এসেই ডাইভোর্স স্যুট ফাইল করেছে। এরপর বিবাহ বিচ্ছেদ অবধারিত। শুনে আমার স্ত্রী ক্রুদ্ধ বিনতার ওপর। আমিও খুশি নই। ওকে এরকম পলকা স্বভাবের মেয়ে ভাবতে আমার কষ্ট হয়। ওর ওই স্বামীর সম্পর্কে কিছু উড়ো খবর আমার কানেও এসেছিল। বড়লোকের সহজাত দোষ বা গুণ কোনোটারই বাইরে নয় সে। তবু এত সহজে বিয়েটা ভেঙে দেবার সংকল্প করতে পারল কি করে বিনতা, ভেবে পায় না। দেখা হতে তেমনি হাসি মুখ দেখেছি ওর, যেন কিছুই হয়নি। কথায় কথায় ওর স্বামীর প্রসঙ্গ আমিই তুলেছি, কিন্তু সেই ভদ্রলোকের সম্পর্কে একটাও নিন্দার কথা বলেনি বিনতা। উল্টে যেন প্রশংসাই করল। বলল সে যা তাই, মুখোশ পরে থাকে না, মানুষটাকে চেনা যায়। আমি জিজ্ঞাসা করেছি, তাহলে? তাহলে আবার কি? আমার পোষালো না, ফুরিয়ে গেল। আমি রাগ করেই চলে এসেছি। এ নিয়ে আর মাথা না ঘামানোর চেষ্টা করেছি। সঞ্জয় ফিরল প্রায় 2.5 বছর বাদে। বিনতাদের বিচ্ছেদের মামলা তখন 6 মাস কেটে গেছে। সমাচার শুনে সঞ্জয় যেন খুশি হলো। সব খেদ ভুলে বিনতার কাছে আবার সে যাতায়াত শুরু করল। ওকে আমার নিষেধ করার ইচ্ছে ছিল, কিন্তু মোহগ্রস্ত মন নিষেধে ফেরে না। 2.5 বছর বাদে দেখে বিনতার মাধুর্যের জালে যেন দ্বিগুণ জড়িয়ে পড়ল। মাস 3 মধ্যে বোঝা গেল নিজেদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেছে ওদের। আইনগত বাধার অবসান হলেই ওরা বিয়ে করবে। বাইরে থেকে ঘুরে এসে সঞ্জয় আরও উদার হয়েছে। ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা যখন শুধরোবার সুযোগ পাওয়া গেছে, শুধরে নেবে না কেন? বেনুর প্রসঙ্গ এখানে শেষ হলে এই কাহিনী লেখার তাগিদ বোধ করতাম না।
কিন্তু ঘটনার আয়নায় আরও কিছু দেখা গেল। বিচ্ছেদের রায় বেরোতে আর দিন 7 মাত্র বাকি। বিচ্ছেদ স্বতঃসিদ্ধ, কিন্তু পরম আয়নাকার অদৃশ্য থেকে যে কৌতুকের জাল বুনে রেখেছেন তার জন্যে কেউ প্রস্তুত ছিল না। বিচ্ছেদের রায় বেরোবার 7 দিন আগে বিনতার স্বামী অসুস্থ অবস্থায় বাড়ি ফিরল। সেই রাতে স্ট্রোক, পরদিন সব শেষ। বিচ্ছেদের মামলার সেইখানে ইতি। মৃতের সঙ্গে আর আইনগত বিচ্ছেদ হয় কি করে? বিনতার স্বামীর কোনো উইলও ছিল না, অতএব তার বিপুল অর্থ আর সম্পত্তির মালিক বিনতা। 7 দিন আগে আর 7 দিন পরে মারা যাবার মধ্যে এমন পার্থক্য দেখে বিনতা নিজেই অবাক। বিমূঢ় মুখে সে মৃত স্বামীর বাড়িতে চলে গেছে। প্রায় দিন কতক বাদে সঞ্জয়ের সঙ্গে দেখা। ঠাট্টা করে বললাম, তোমাদের তো একাদশে বৃহস্পতি এখন। রাজকন্যার সঙ্গে প্রায় আস্ত একখানা রাজত্ব লাভ। সঞ্জয়ের মুখে লাজুক হাসি। ভাগ্যের এত বড় প্রসাদ কি আর কল্পনা করতে পারে? কিন্তু দিন 25 বাদে আবার যখন সে এলো, তার মুখ দেখে আমি অবাক। শুকনো বিপন্ন, সেই সপ্রতিভ ভাবটুকু পর্যন্ত আর নেই। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার হে? বিমর্ষ মুখে সঞ্জয় জানালো, বিয়ে হচ্ছে না। বেনু সেটা ওকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আমি হাঁ। কেন কেন হঠাৎ হলো কি? বিরস কণ্ঠেও জবাব দিল, কে জানে, অগাধ টাকার মালিক এখন, বোধহয় সেই জন্যেই। এতটা বরদাস্ত করা সম্ভব হলো না আমার পক্ষে। বিপুল বৃত্তের মালিক বিনতাকে স্বচক্ষে একবার দেখবার স্বাদ, আর সম্ভব হলে কিছু শোনাবারও। সেদিন গেলাম ওর বাড়ি। আগেও এসেছি। বড় বাড়ি, দোতলায় উঠে গেলাম সোজা। ওর ঘরের পর্দা তোলা, একটা এমব্রয়ডারি নাকি নিয়ে বিছানায় বসেছিল। ওদিকে ফিরে আছে। পায়ের শব্দে চমকে ফিরে তাকালো, আর সঙ্গে সঙ্গে আমি অবাক। বেনুর চোখে জল, গালেও জলের দাগ। শশব্যস্তে শাড়ির আঁচলে চোখ মুছে বেনু উঠে এলো। মুখে হাসি ছড়িয়ে জিজ্ঞাসা করল, কি আশ্চর্য, এই ভর দুপুরে জামাইবাবু তুমি? এসো এসো। আমি বললাম, বেলা 4টে, তোমার কাছে ভর দুপুর কী করে জানবো? ও মা, তাই নাকি? বসো। বললাম। বেনুর চোখে জল দেখে আমিই হকচকিয়ে গেছি কেমন। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এই নেতাগে শ্রীমতী চোখে জল কেন? হাসতে হাসতে বিনতা বলল, এই 27 বছরের জীবনে এত হেসেছি যে মাঝে মাঝে একটু কাঁদতে এখন খারাপ লাগে না। তুমি দেখে ফেললে বলে লজ্জায় আবার কান্না পাচ্ছে। যাক, তুমি কিছু জানার লোভে ছুটে এসেছো মনে হচ্ছে। হ্যাঁ, সঞ্জয় বাতিল কেন? খানিক চুপ করে থেকে বেনু জবাব দিল, একজন তার ঐশ্বর্যের জোরে ক্রমাগত আমাকে ছোট করে চলেছিল। সেই ঐশ্বর্যের জোর দেখে আবার আরেকজন ক্রমাগত আমাকে বড় করে দেখবে। এর কোনোটাই আমি চাইনি। খানিকক্ষণ পর্যন্ত মুখে কথা সরল না আমার। দ্বিধাগ্রস্তের মতো বললাম, বড় করে দেখবে যে বুঝলে কি করে? বেনু হাসতে লাগলো। শেষে বলল, জামাইবাবু, বরাবর তুমি আমাকে ছেলে মানুষই ভেবে এলে। অবশ্য এই জন্যেই তোমাকে এত ভালো লাগে আমার। চোখে জল কেন দেখলে, এ কি তোমাকে সত্যি বলে দিতে হবে? আমি আর কিছু জিজ্ঞাসা করিনি, শুধু চেয়েছিলাম তার দিকে। আগে অনেক দিন মনে হয়েছে ভিতরে ভিতরে ওর চাওয়ার বিশেষ একটা রূপ আছে, যা আমি চেষ্টা করেও ধরতে পারিনি। আজ এতদিনে সেই রূপটাই যেন বড় স্পষ্ট হয়ে উঠছে আমার চোখের সামনে। নমস্কার।
গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।